ভেবে দেখো অশোক, সবকিছু যদি 100 কোটিতেও বিক্রি হয়, অন্তত 50 কোটি তো আমাদের আসবেই। তখন আমরা সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে পারবো অশোক। আর কোনো প্রবলেম থাকবে না। আর যাতে কোনো প্রবলেম না থাকে, সেজন্যই তো পার্মানেন্ট সলিউশন খোঁজার চেষ্টা করছি। আচ্ছা দিশা, হ্যাঁ আমরা এমনটা করতে পারি না? মানে আগেরবার যেরকম কিডন্যাপ করেছিলাম বর্দা ভাইকে, সেরকম কিডন্যাপ করে নিলাম। আবার যদি বর্দা ভাই পালিয়ে যায়? আগের বার না হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বাই চান্স, সেই জন্য আমরা বেঁচে গেছিলাম। যদি এবার সেটা না হয়, তখন কি হবে? ধরো কোনো কারণে, ধরো শখ পেয়ে বর্দা ভাইয়ের সমস্ত কথা মনে পড়ে গেল, তখন? সেই জন্যই তো বলছি অশোক, একটু ভেবে দেখো। তখন আমরা কি করব একবারের জন্য তুমি ভেবে দেখেছো? ভাবো অশোক, ভাবো। মাথাটা খাটাও অশোক, বোঝার চেষ্টা করো আমি কেন বারবার একটা পার্মানেন্ট সলিউশনের কথা বলছি। কেন বারবার ভুলে যাচ্ছ আমরা লক্ষ্যের কতটা কাছাকাছি পৌঁছে গেছি? একটা কথা মনে রেখো অশোক, তুমি এখন কি ডিসিশন নেবে তার উপরে কিন্তু আমাদের ফিউচার নির্ভর করছে। অশোক, ড্রয়িং রুমে চলো, মনে হয় ডক্টর এসছেন। চলো। কি মনে হচ্ছে ডক্টর? বর্দা ভাইকে চেক আপ করে কি বুঝছেন? বর্দা ভাই সুস্থ হয়ে যাবে নাকি? মানে মাঝে মধ্যে রেসপন্স করে উঠছে, হাত পা নাড়াচ্ছে, আবার মাঝে মধ্যে জেগে সেই একই রকম। মানে আপনার কি মনে হচ্ছে, সুস্থ হওয়ার কোনো লক্ষণ আছে? হ্যাঁ, ওনার সুস্থ হওয়ার লক্ষণগুলি দেখা যাচ্ছে। ডাক্তারবাবু, বলছি আপনি সত্যি কথা বলছেন? আমার বর আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, আমি কাল বা পরশুর মধ্যে ওনাকে কয়েকটা টেস্টের জন্য নিয়ে যাব। টেস্টগুলো হয়ে গেলেই বোঝা যাবে উনি কত পার্সেন্টেজ রিকভার করেছেন। তারপর একজন ফিজিওথেরাপিস্টের দরকার হবে। ফিজিওথেরাপি করে ওনার নার্ভগুলো চাঙ্গা করে তুলতে পারলে আমার তো মনে হয় উনি আগের মতন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। বর্দা ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না, তাই না মা? হ্যাঁ মেজো বৌমা, তুমি একদম ঠিক বলেছ। চারিদিকে যা পরিস্থিতি, ঘোর দুঃসময় চলছে, কোনো কিছুই কি ভালো হচ্ছে বল অশোক? হ্যাঁ, তার মধ্যে যদি আমার অরুণটা একটু সুস্থ হয়ে যায়, আগের মতন হয়ে যায়, স্বস্তি পাবো একটুখানি। আর হ্যাঁ, তাই জন্যই ভাবছিলাম ঠাকুরকে পুজো দিই, ঠাকুরকে একটা প্রণাম করে আসি। আর তোমাদের বাবাকেও একটা খবর দিয়ে আসি যে ডাক্তারবাবু বলেছেন আমাদের বড় ছেলেটা আবার ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে আগের মতন। মানুষটা বড় কষ্টে আছে, বড় চিন্তায় আছে গো। যাই। আচ্ছা, আমি তাহলে আজকের মতন চলি। আমি ওভার ফোন জানিয়ে দেবো কখন ওনাকে নিয়ে হসপিটালে যাবেন। ওকে? I'll wait for you, doctor. Thank you so much. থ্যাংক ইউ। নিখিল, তোর কি মনে হয় ডক্টর যেটা বললেন, মানে বর্দা ভাই সুস্থ হয়ে ওঠার ব্যাপারটা, এটা কি সত্যি মানে হবে? বর্দা ভাই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে? আমার তো মনে হয় আরও সময় লাগবে। কি বলিস তুই? দেখ মির্জা ভাই, আমরা কেউই ডক্টর নই, তাই ডক্টরের উপরে ভরসা রাখা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক বর্দা ভাইয়ের ফিজিওথেরাপি শুরু হয়ে গেলে বর্দা ভাইয়ের নার্ভস রেসপন্ড করবে। বড় বৌদি, এবার বর্দা ভাইকে নিয়ে যাও। মেজো বৌদি, আমার কি মনে হয় জানো, একবার বর্দা ভাই ঠিক হয়ে গেলে আমরা জেনে যাব যে শ্যামার খুনিরা কারা। একমাত্র বর্দা ভাই বলতে পারবে যে শ্যামাকে খুন কারা করেছিল।
আর যেদিন আমি এটা জানতে পারবো ওদের নিজের হাতে শাস্তি দেবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি চিন্তা করো না নিখিল, আমরাও তোমার সঙ্গেই থাকবো। থ্যাংক ইউ। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। কে? আমি নিখিল, প্লিজ দরজা খুলুন। শ্যামা, শ্যামা না, মাম। না মানে আপনাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হলো শ্যামা। হ্যাঁ। আচ্ছা, আমার মেকআপটা দেখুন তো ঠিক আছে কিনা। এই মেকআপগুলো আমি বাইরে থেকে আনিয়েছি, বেশ ভালো, জল লাগলে ওঠে না। শুধু প্রবলেম একটা, সেটা হলো দিনে একবার করে হলেও আমাকে এই মেকআপটা তুলে আবার নতুন করে করতে হবে, কারণ মেকআপটা 24 ঘন্টার বেশি থাকে না। তাতে কোনো প্রবলেম নেই, আপনি একটা কাজ করবেন, দরজা বন্ধ করে রিটাচ করে নেবেন। আচ্ছা, এবার কি আমরা বেরোতে পারি? হ্যাঁ, আমি তো রেডি। আর শ্যামার ছবি দেখেই আমি মেকআপটা করেছি। তবুও আপনি একবার দেখে বলুন আপনার স্ত্রীর মতো লাগছে কিনা। আমার যদি কখনো কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? যদি এমন কিছু হয় যাতে তোমার জীবনে আমি আর না থাকতে পারি। শাড়ি পরাটা, চুল বাঁধাটা সব একই রকম লাগছে তো, দেখুন না নিখিল বাবু। মেকআপ একদম ঠিকই আছে, আপনাকে শ্যামার মতোই লাগছে। শুধু শুধু একটা জিনিস মিসিং। মিসিং? কি মিসিং?
সিঁথিতে সিঁদুর। দেখেছেন তো, সিঁদুরটা পরতেই ভুলে গেছি। উফ, কি যে করি না আমি। কি হলো, অবাক হয়ে তাকিয়ে আছেন যে? বুঝেছি। আসলে কি বলুন তো, আমি যখন আপনাদের বাড়িতে ছিলাম তখন মা আর বড়দিদিকে ঠিক এইভাবেই সিঁদুর পরতে দেখেছিলাম, তাই আজ আমিও পরলাম। চলুন নিখিল বাবু, আমি রেডি। এক মিনিট মা, শেষবারের মতো আরেকবার ভেবে নিন, আমরা যে বিপজ্জনক খেলায় নেমে পড়েছি, যতক্ষণ না আমরা শত্রুদের হারাবো আমরা ব্যাক আউট করতে পারবো না। জানেন মা, আপনাকে সেদিন যখন বিষ খাওয়ানো হয়েছিল আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার জন্য যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। তাই প্লিজ শেষবারের মতো ভেবে দেখুন, আপনার মনে যদি এক বিন্দুও ভয় থাকে, দ্বিধা থাকে, আপনি আমাকে বলতে পারেন। প্লিজ প্লিজ আমার জন্য এত বড় রিস্ক নেবেন না। আমার ভীষণ খারাপ লাগছে, আপনি প্লিজ আমার জন্য নিজেকে এত বড় বিপদে ফেলবেন না, প্লিজ। আমি যা করছি নিজের জন্যই করছি। এই যে আপনি আমাকে নিয়ে এত ভাবেন, এত চিন্তা করেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। লেট হয়ে যাচ্ছে, আমাদের বেরোনো উচিত। আই এম সরি মাম, আপনি হয়তো আমার কাছ থেকে অনেক কিছু আশা করেন, কিন্তু আমি কেয়ার করা ছাড়া আর কিছুই করতে পারবো না আপনার জন্য। আমার জীবনে শ্যামা ছাড়া আর কারোর কোনো জায়গা নেই, আর থাকবেও না। নিখিল, নিখিল, নিখিল কি ঘরে নেই? কি তুমি এখানে? কি করছো বলো তো তুমি? হ্যাঁ, কি শুরু করেছো? কখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে এমন চিৎকার করছো, বাড়ি শুধু লোক চলে আসছে, এখন নিখিলের ঘরে সেভাবে উঁকি মারছো,
কেউ যে দেখে ফেলে। আরে বাবা দিশা, আমি যদি উকি না মারতাম জানতাম কি করে নিখিল ঘরে নেই? ঘরে নেই? হ্যাঁ দেখো। সত্যি তো? কোথায় গেল এত রাতে? সেটাই তো ভাবছি দিশা, আমার না মন অন্য কথা বলছে। আমার মনে হচ্ছে নিখিল সব জানে। হ্যাঁ, নিখিল সব কিছুর মধ্যে ইনভলভড। ও কোনো একটা প্ল্যান করছে। ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল, চেক করতে এলাম নিখিল কি করছে। দেখি নিখিল নেই। আমি শিওর নিখিল একটা ঘোর পাকাচ্ছে। অশোক, এখনই এত কিছু ভেবে নিও না। ওর বউ সঙ্গে নেই, দেখো হয়তো কোথাও মনমরা হয়ে বসে আছে গিয়ে। দিশা, ব্যাপারটা অত ইজি না তুমি যতটা ইজি ভাবছো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এক কাজ করি, চলো ড্রয়িং রুমটা দেখে আসি ওখানে আছে কিনা। চলো চলো। আজকে না আমার ভীষণ এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে ইন্টারেস্টিং কিছু একটা করতে যাচ্ছি। এতদিন ধরে তো শুধু গান গাইতাম, মানুষের ভালো লাগলে হাততালি দিত, আর যদি খারাপ লাগতো তাহলে উঠে চলে যেত। জানেন নিখিল বাবু, একবার কয়েকজনের আমার গান খুব খারাপ লেগেছিল। ওরা না আমাকে পচা ডিম ছুঁড়ে মেরেছিল। সেদিন আমার ভীষণ হাসি পাচ্ছিল, যদিও একটু কষ্ট পাওয়া উচিত ছিল। আর জানেন তো, আমার না লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে। ফাঁকা রাস্তা থাকবে, আর আমি তো কলকাতায় আসার পরে একা একাই বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। তার জন্য মামার পাপার কাছে প্রচুর বকা খেয়েছি। আর বাইরে থাকতে আমি আর আমার ফ্রেন্ডসরা সবাই মিলে বেরিয়ে পড়তাম। ফাঁকা রাস্তা আর পাশে ছোট ছোট পাহাড়, বেশ ভালো লাগতো। বুঝেছি সব বুঝেছি। বলছিলাম, আপনি কি সব কথা আজকেই বলে দেবেন? তখন থেকে দেখছি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি টেনশন হচ্ছে, তাই এইসব কথা বলে ঢাকার চেষ্টা করছেন? আরে টেনশন কেন হবে? তাছাড়া আমার আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগে। তাছাড়া আপনার প্ল্যানিং মতো তো কাল থেকে আমি বেশি কথা বলতেও পারবো না, সেই জন্য ভাবলাম আজকেই বাবা আমার যত কথা বলার সব বলে নি। অন্যদের সাথে কম কথা বললেও আমার সাথে তো আপনি প্রাণ খুলেই কথা বলতে পারেন। আমরা দুজন কি কখনো শুধু একা থাকতে পারবো? মানে আপনার কি আমার জন্য সময় থাকবে? নিখিল, 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 এই কোথায় গেল বলো তো? কোনো সাড়া দিচ্ছে না, বাড়িতে নেই নাকি কিছু বুঝতেই তো পারছি না। সত্যি তো, এত রাতে কোথায় গেল ছেলেটা? নিখিল, এই নিখিল! আস্তে অশোক, আস্তে, সবাই উঠে পড়বে। মেয়ে দাদা, কি হয়েছে গো? বিজলি, বলছি নিখিলকে কোথাও দেখেছিস? ইমা, ছোটদা বাবু ঘরে নেই? ঘরে থাকলে কি আর তোকে জিজ্ঞেস করতো? কোথায় যে চলে গেল না কে জানে। এই দরজাটাও তো ভিতর থেকে বন্ধ। কোথায় গেল কিছু বুঝতেই তো পারছি না। ও, আমার মনে হয় কি ওই বাগানে গেছে। ওই মাঝে মাঝে এখন রাতে উঠে ছোটদা বাবু বাগানে পায়চারি করে। মন মেজাজ তো মোটে ভালো নেই। মেজ বৌদি, আমি একবার বাগানটা কি দেখে আসবো? না, এত রাতে তোকে বাগানে যেতে হবে না, তুই যা গিয়ে শুয়ে পড়, যা। বিজলি, তুই যা, শুয়ে পড় যা। ঠিক আছে। এই দিশা, আমার না খুব টেনশন হচ্ছে। নিখিল কোথায় বেরিয়ে যাচ্ছে, কি করছে, আমি না কিছু বুঝতে পারছি না। অশোক, এখানে দাঁড়িয়ে টেনশন না করে যাও, বাগানটা একবার দেখে এসো, যাও। হ্যাঁ, তাই যাই। আর যদি সময় থাকেও, তবুও ইচ্ছে থাকারও তো দরকার আছে। মানলাম ইচ্ছে সময় দুটোই হয়ে গেল, কিন্তু আপনি আসলেই তো সেই কাজের কথা বলবেন আর চলে যাবেন, ব্যাস। একটা কথা বলবো মা? কি? আমি জানি না আপনি আমার থেকে কি আশা করেন, কোন চোখে আমাকে দেখেন, কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, আপনি যে এত কিছু আমার জন্য করছেন, এত রিস্ক নিচ্ছেন, এতে কিন্তু আপনার কোনো লাভ নেই, আর এর কোনো প্রতিদান আমি দিতে পারবো না আপনাকে।
প্রতিদান তো চাইনি আমি শুধু চেয়েছি। মাম, আমি আপনাকে ফলস হোপস দিতে চাই না। আপনাকে আমি বন্ধু ভেবেছি, সারা জীবন ভাববো। আর শ্যামাকে আমি এখনো ভালোবাসি, ওর জায়গা কোনোদিনও কাউকে দিতে পারবো না। আমি জানি নিখিল বাবু, আপনি শ্যামাকে খুব ভালোবাসেন, কোনোদিনও ভুলতে পারবেন না। আর প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি আপনার কাছ থেকে কোনো কিছুই আশা করি না। আপনি যেমন শ্যামার খুনিদের ধরে শ্যামাকে ন্যায় বিচার দিতে চান, আমিও শুধুমাত্র আপনার এই যুদ্ধে সহযোদ্ধা হতে চাই, ব্যাস আর কিচ্ছু না।